বিএনপি কাঁটারা সৎসঙ্গ শিব মন্দিরের সকলে মিলে আমরা একটু ঠাকুরবাড়ি দেওঘর গিয়েছিলাম। সেদিন এখানে বন্ধ ছিল, সেদিনে বাংলা বন্ধ ছিল। তো আগের দিন রাত্রির থেকেই ভাবনা চিন্তা চলছিল যে কিভাবে আমরা ঠাকুরবাড়ি পৌঁছাবো, এটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। তো আমাকে আমার মামা বললো যে টিকিটগুলো ক্যান্সেল করে দাও, 35 জনের টিকিট ক্যান্সেল করা সম্ভব নয়। আমি একটু ভাবছিলাম যে হাওড়া পর্যন্ত যদি যেতে পারি, হাওড়া থেকে যদি ফিরেও আসি, তখন সবাই আমাকে বলতে পারবে না যে আমরা চেষ্টা করেছিলাম যেতে কিন্তু যাওয়া হয়নি। তো ঠাকুরের দয়ায় আমরা সিদ্ধান্ত করলাম যে আমাদের 2:05 ট্রেন, আমরা সবাই সেখান থেকে বাড়ি থেকে সকাল 8টায় বেরিয়ে যাব। আগের দিন রাত্রিরে 11টার সময় সবাইকে ফোন করতে সবাই দেখলাম রাজি, যে 2:05 ট্রেনে এত আগে কেন বেরোবো। তো আগের দিন রাত্রিরে আমার গুরু ভাইদের সাথে কথা হয়েছে যে তোমরা একটু সকাল সকাল চলে যাও, সকাল সকাল চলে গেলে তোমরা কিন্তু যেতে পারবে। যদি রাস্তায় কোনো আন্দোলন হয় সেটা 1 ঘন্টা হতে পারে, তারপরে আবার ছেড়ে দিলে তোমরা চলে যাবে। তাহলে তোমরা 2-3 ঘন্টা আগে বেরোবো। আমরা সেই মতো 8টায় বেরিয়ে, 8টায় যখন বেরোচ্ছি, আমার এক গুরু ভাই, তারও যাওয়ার কথা ছিল, আমার গণেশ দা, ওনার সঙ্গে দেখা হলো। উনি বললেন ঠিক আছে, আমি বাজারে বসছি, আমি একটু পরে যাবো। ঠিক আছে, তুমি এসো, কোনো অসুবিধা নেই। তো আমরা ডোমজুর স্টেশনে ওখান থেকে টিকিট কেটে আমরা হাওড়া পৌঁছেছি। হাওড়া পৌঁছে ওখানে হাওড়ার এর ভেতরে, ওটা স্টেশনের ভেতরে প্রচুর মিছিল। তো সেই মিছিলটা অনেক দূরে হচ্ছে, অনেকটা জায়গা ঘিরে মিছিল হচ্ছে। আমি ভাবছি যে মিছিলটা হঠাৎ করে এইদিকে চলে আসবে না তো, আমরা এতজন মানুষ দাঁড়িয়ে আছি। তো ওই দিকেই মিছিল হচ্ছে, ওই দিক দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে মিছিল চলছে। আমরা সবাই এখানে বসে আছি। তার আগে একটা কথা বলি, আমাদের সঙ্গে এক দাদারা নতুন গিয়েছিলেন জামদণ্ড থেকে। ওনাদের একবার দীক্ষা হয়ে গিয়েছিল। তো দীক্ষা হয়ে যাওয়ার পরে ওনাদের আর কিছু মনে নেই। উনি ওনার মেয়েকে আমার বাড়িতে গানের রিহার্সালের জন্য নিয়ে আসেন। আমি ওনাদের জিজ্ঞেস করি আপনারা ঠাকুরের দীক্ষিত? বলে দীক্ষা নিয়েছিলাম, সব ভুলে গেছি। আমি বললাম তাহলে আমাদের সঙ্গে ঠাকুর বাড়ি যাবেন? একবার দেবঘরে ঠাকুরকে দেখেছেন কোনোদিন? বলছেন না। আমি তাহলে আমাদের সঙ্গে ঠাকুর বাড়ি চলুন, একবার ঠাকুরকে দেখে আসবেন। দীক্ষার কথা কিছু বলিনি। তো আরো 2-1 নতুন গুরু ভাই যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন অথচ কোনোদিন দেবঘরে যাননি, তাদেরকে আমি বলেছিলাম আপনারা কোনোদিন ঠাকুরকে দেখেছেন? বললো না। আমি একবার গিয়ে দেখে আসবেন। তো তারাও আমাদের সঙ্গে ছিল। তো ডোমজুর এই স্টেশনে ট্রেন থেকে ওঠার পর তা ওনার চোখে হঠাৎ করে একটু হাওয়া লেগে গিয়ে, জামদণ্ডের যে দাদা ছিলেন, ওনার চোখে হাওয়া লেগে গিয়ে চোখটা খুব লাল হয়ে যায়, খুব কড়কড় করে, এবং উনি চাইতে পারছিলেন না, যে চোখটা চেয়ে দেখবেন সেটা হচ্ছিল না। উনি বলছেন যে এই ট্রেন থেকে লোহার গুঁড়ো উড়ে এসে ওনার চোখে পড়েছে। তো ওনাকে নিয়ে আমরা বেদিব্যস্ত, সবসময় উনি চোখটা চাপা দিয়ে আছেন, খুলতেও পারছেন না, দেখতেও পাচ্ছেন না। তো আমি বললাম ঠিক আছে, হাওড়া স্টেশনে চলো। হাওড়া স্টেশনে গিয়ে আমরা বসে, ওখানে একটা ইমার্জেন্সি রয়েছে হাওড়া স্টেশনের ভেতরে। আমি বললাম তুমি আমার সঙ্গে এসো। স্টেশনের ভেতরে ওখানে ম্যাডামকে বললাম দেখুন তো, ওনার চোখে একটু লোহার গুঁড়ো পড়েছে উনি বলছেন, কিন্তু আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, কোথায় লোহার গুঁড়ো? আমরা অনেক লাইট জেলে, চশমা করে, যে যেমন ভাবে চেষ্টা করে আমরা দেখতে পাইনি কোনো লোহার গুঁড়ো। উনি 2টো পাতা চোখের তুলে দেখালেন, দেখুন যে ওপরের পাতায় ফুসকুড়ি হয়েছে আর নিচের পাতায় ফুসকুড়ি হয়েছে, আপনারা দেখুন। তখন আমরা দেখলাম, তখন উনি একদমই মানে বিশ্বাস করছেন না এটা। উনি বলছেন না আমার চোখের লোহার গুঁড়োই পড়েছে, উনি ঠিক চিকিৎসক নয়। তো এইভাবে উনি সারা রাস্তা ওই খালি বলছেন লোহার গুঁড়োটা একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচের দিকে আসছে। লোহার গুঁড়ো কোনো সময় উপর দিকে যায়, কোনো সময় নিচের দিকে আসে, এটা ওনার চোখে ফুসকুড়ি হয়েছে। এটা এমনি সারা রাস্তা উনি খালি বলছেন যে ওনার চিকিৎসা ভালো নয়। উনি একটা সিফ্লক্স ড্রপ চোখে দিয়ে উনি ছেড়ে দিলেন। আমরা ওনাকে বললাম যে আপনার চোখে কি একটা রুমাল দিয়ে আমরা এরকম ভাবে বেঁধে দিয়ে আর একটা চশমা পরে আপনি যাবেন? উনি বললেন না, আমার কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। এইভাবে
দেওঘরে যাবার ট্রেন এসে যায়, তখন 1:30 বাজে। ট্রেনটা এসে যেতে আমরা সবাই উঠে পড়ছি, তখন আমাকে একটা মেসেজ লিখছে কানাইদা যে সব ঠিকঠাক। আমি বললাম সব ঠিকঠাক, আমিও লিখলাম সব ঠিকঠাক, কিন্তু গণেশদার ফ্যামিলি এখনো আসছে না, এটা লিখলাম। তো আমরা সবাই বসে গেছি আমাদের সিটে। গণেশদার ফ্যামিলির 3 জন 4 জন 5 জন ছিল, 5 জন ছিল। তো আমরা ওই ট্রেনেতে বসে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তখন আমাকে গণেশদা হঠাৎ ফোন করে যে ট্রেনের চেনটা টেনে ধরো। আচ্ছা, আমি বললাম কেন? বললো আমরা এখন উল্টো দিকের স্টেশনে আছি, সবে ট্রেন থেকে নেমেছে। তো চেনটা টানতে গেলাম আমি, ওখানে যারা ওই সাপ্লাই করে জল সাপ্লাই করে ওনাদেরকে জিজ্ঞেস করলাম এখানে চেন তো কোথাও খুঁজে পাচ্ছি না, তাহলে আপনারা বলুন কোথায় চেনটা টানবো, আমাদের কিছু লোক আটকে গেছে। তখন ওনারা বললেন চেন টানবেন না, ট্রেন তো টাইমে ছেড়েছে, আপনাকে তো ধরে রাখবেই, আর 2500 টাকা ফাইন হবে। আমি তখন ভাবলাম তাহলে তো ঠাকুর বাড়ি একজনকে আটকে রাখলে একজনকার যাওয়া হবে না। তাহলে ওনাকে আমি ওই কথাই বললাম যে তোমরা অন্য কোনো ট্রেন ধরে আসো, এই ট্রেনের চেন টানা যাবে না। ট্রেনটা দ্রুত বেগে চলল। তো পরে আমি যতবার যেতে যেতে আমি ওদের ফোন করছি যে ওনারা বাড়ি চলে গেলেন কি ঠাকুর বাড়ি দেওঘরে যাবেন। ওনারা বললেন যে আমরা ওখানে যে যারা ওটাকে কি বলে ইনকোয়ারি রুম না কি রয়েছে, ওখানে যায় ওরা গিয়ে বললো যে আমরা ট্রেনে চেপেছি 10টায়, কিন্তু আমাদের ট্রেনটা এত লেট করে দিয়েছেন যে আমাদের জনশতাব্দী ট্রেনটা মিস হয়ে গেছে, এখন আমরা কি করব বলুন। ওনারা বলেছেন পরের একটা ট্রেন আছে, এই ট্রেনটা আপনারা চাপলে ওখানে রাত্রিরে 12টায় পৌঁছে যাবেন, 4টে ট্রেন। ওনারা সেই ট্রেনের টিকিট কেটে ওখানে ঠাকুরবাড়ি দেওঘরে যাওয়ার প্রস্থান। মাঝে মাঝেই ফোন করা হচ্ছে কোথায় কত দূর, ওনারা সেইভাবে উত্তর দিচ্ছেন, আমরাও যাচ্ছি ওরাও যাচ্ছে। এইভাবে যেতে যেতে আমরা ঠাকুরবাড়ি পৌঁছে গেলাম। ওখান থেকে ঠাকুর ভোগ দিয়ে আমরা বাড়িতে গিয়ে যে যার পরিষ্কার হয়ে, কেউ চান করলো, কেউ গা হাত ধুয়ে পরিষ্কার হয়ে আমরা আচার্যদেব দর্শনে গেলাম। আমি বললাম যে সময় খুব কম, আচার্যদেব দর্শনে যারা যাবেন তারা তাড়াতাড়ি চলে আসুন, এসে ওখান থেকে আমরা আচার্যদেবকে প্রণাম করেই আনন্দবাজার যাবো, এটা খেয়াল রাখবেন সবাই। সবাইকে এটা বলে দিতে সবাই সেই মতো আচার্যদেবের ওখানে প্রণাম করে আমরা সবাই আনন্দবাজারে চলে যাই। আনন্দবাজারে প্রসাদ নিয়ে আমরা সকলে সকলকার ঘরে চলে যাই। আমি, সম্রাট, আদিত্য আর মিন্টু আমরা সকলে মিলে বাইরে বসে থাকি গণেশদার আশায় যে উনি তো আসবেন। তো আমাদের কাছে তো মেসেজটা না দেখলে ওনাকে সিকিউরিটি ঢুকতে দেবে না। এক দাদা বললেন যে ওখানেই ওনার দোকান, উনি জল আর চা বিক্রি করেন। উনি বললেন ওরা যে ট্রেনটায় চেপেছে ওই ট্রেনটা সকাল 6টায় পৌঁছাবে, আপনারা অযথা না বসে থেকে ঘরে গিয়ে শুয়ে পড়ুন। আমরা সেই মতো ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত তো ঘুম নেই। দাদা কখন আসে? ঠিক 12:30 না 1টা এরকম হবে, তাই না? ঠাকুরবাড়ি যারা গেছিলেন কেউ আছেন? সময়টা ঠিক 1টা এরকম হবে না? 1টা তখন বাজে। তখন গণেশদা আমায় ফোন করলো। ফোন করতে আমি তখন মিন্টুকে ডাকতে গেলাম। মিন্টু আমার সিটের 2-4টে পরের সিট ছিল। মিন্টুকে ডাকতে গেলাম, মিন্টুকে বললাম যে তুমি চলো তাড়াতাড়ি, গণেশ দ্বারা এসেছে, মেসেজটা তো তোমার কাছে। তো মেসেজটা দেখাতে ওনাদেরকে গেট থেকে ছেড়ে দেয়, ওনারা আসেন, ওনাদের সামনের দিকে একটা সিট পেয়ে যায়, খুব ভালোভাবেই ওনারা ছিলেন। তো এইভাবে করে পরের দিন সকালবেলা